সার্টিফিকেট, আমি যে টেট কোয়ালিফাই করছিলাম এবং তোমরাও যে করতে পারবা তার প্রমাণ এই সার্টিফিকেটটি দেখায়। এটা হচ্ছে তোমার টেট ওয়ান, এটা হচ্ছে টেট ওয়ান এক্সাম দিয়েছিলাম যে সেই এক্সাম কোয়ালিফাই করার যে সার্টিফিকেট, এটা হচ্ছে টেট ওয়ানের। আরেকটা হইল গিয়া এটা হচ্ছে টেট টু, ত্রিপুরায় যে টেট এক্সাম হয়েছিল সেটা টেট টু কোয়ালিফাই আমি করছিলাম, সেই টেট টু কোয়ালিফাইয়ের সার্টিফিকেট। আর এটা হচ্ছে গিয়া সিটেট, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সেখানে পেপার ওয়ান এবং পেপার টু। তো আমি এখানে 4টা এক্সামই আমি কোয়ালিফাই করছি। তো আমার যে অভিজ্ঞতাগুলো, আমি তো এর আগে যে ভিডিওগুলো। নমস্কার সবাইকে। তো আজকের লাইভে আসার একটাই কারণ, অনেকেই আমার কমেন্ট করো বা অনেকে কিছু জানার লেগে যে স্যার টেটের তো এক্সাম ডেট দেওয়া হয়ে গেছে, তো এখন তো আর হাতে বেশি সময় নাই, হার্ডলি আর 3 মাসের মতো সময় আছে। তো এই সময়ের মধ্যে কি টেট এক্সামটা কোয়ালিফাই করা কি সম্ভব নেই? বা আমার যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করার লাগে অনেকেই ডিমান্ড করছে বা অনেকেই কমেন্ট করতে আসলাম। তো সবাই ডিমান্ড এর উপর বেস করে আজকে আমার এই ভিডিও করতে বাধ্য আমি। তো তোমাদের প্রথমে আমি একটা জিনিস দেখাই, যে আসলে কি টেট এক্সাম কোয়ালিফাই করা সম্ভব বা এক্সাম কিভাবে কোয়ালিফাই আমি করছি, বা তোমরাও কিভাবে এই 100 দিনের মধ্যে টেট যে এক্সাম টেট ওয়ান এবং টেট টু কোয়ালিফাই করতে পারবা তার প্রুফ আমি এখন দেখাবো। আমার হাতে কয়েকটা জিনিস আছে, এই দেখো। এটা হচ্ছে গিয়া টেট সার্টিফিকেট, আমি যে টেট কোয়ালিফাই করছিলাম এবং তোমরাও যে করতে পারবা তার প্রমাণ এই সার্টিফিকেটটি দেখায়। এটা হচ্ছে তোমার টেট ওয়ান, এটা হচ্ছে টেট ওয়ান এক্সাম দিয়েছিলাম যে সেই এক্সাম কোয়ালিফাই করার যে সার্টিফিকেট, এটা হচ্ছে টেট ওয়ানের। আরেকটা হইল গিয়া এটা হচ্ছে টেট টু, ত্রিপুরায় যে টেট এক্সাম হয়েছিল সেটা টেট টু কোয়ালিফাই আমি করছিলাম, সেই টেট টু কোয়ালিফাইয়ের সার্টিফিকেট। আর এটা হচ্ছে গিয়া সিটেট, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সেখানে পেপার ওয়ান এবং পেপার টু। তো আমি এখানে 4টা এক্সামই আমি কোয়ালিফাই করছি। তো আমার যে অভিজ্ঞতাগুলো, আমি তো এর আগে যে ভিডিওগুলো অন্য টিচারদের নিয়ে আমি করছিলাম যে তারা কিভাবে এক্সাম কোয়ালিফাই করছিল, তো আমি কিভাবে এক্সাম কোয়ালিফাই করছিলাম, বা তোমরা এই 100 দিনের মধ্যে কি স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করবা, বা তোমরা কোন প্ল্যান বা কি ওয়েতে বা কোন বইগুলো পড়বা বা কিভাবে পড়বা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আর এই 100 দিনের থেকেও মোটামুটি আর 110 দিনের মতো একটা সময় আছে, এই সময়ের মধ্যে এক্সাম কোয়ালিফাই করা সম্ভব সেই বিষয়ে আমি তোমাদের ডিটেলস আজকের ভিডিওতে কম, হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু তারপরও তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এই সার্টিফিকেটগুলো এটার প্রুফ যে এক্সাম কোয়ালিফাই করলে এই সার্টিফিকেট পাওয়া যায় এবং তোমরাও এই সার্টিফিকেটগুলো পাইবা, এবং এক্সাম কোয়ালিফাই যে করতে পারবা করলে যে এই সার্টিফিকেটগুলোতে তোমরা হাতে আইব সেটার প্রুফ। তো চলো প্রথমত চলি যে এপ্রিলের 20 তারিখ এক্সাম, 2025-এর 20 তারিখ এবং 27 তারিখ দুইটা এক্সাম। এটা হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু, এটা হচ্ছে প্রাইমারি টিচার, একটা আপার প্রাইমারি টিচার। তো এখন কথা হইলো গিয়া, হাতে এখন আর সেই সময় নাই যে 6 মাস বা 1 বছর নিয়ে তুমি প্রিপারেশন করবা, বা তোমার কাছে হিউজ সময় আছে, তুমি মনে করো প্রচুর মানে পড়ার সময় আছে, কিন্তু এখন সেই সময়টা নাই। এক্সাম ডেট যেহেতু দেওয়া হয়ে গেছে এবং এখন ফর্ম ফিল আপও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাব। তো এই সময়টা কীভাবে সিস্টেমেটিক্যালি পড়তে হইব এবং কোন বিষয়গুলো তোমার ফোকাসে রাখতে হইব, তো এই বিষয়গুলো আমি এক এক করে প্রথমে কমু। তো আজকে টেট ওয়ান ব্যাপারটা দিয়ে আমি আগে শুরু করি, যেহেতু দুইটা এক্সাম হইবে, একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা পেপার টু। তো পেপার ওয়ানে প্রথমত 5টা সাবজেক্ট থাকে টেট ওয়ানে, তো বেঙ্গলি, ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে ইবিএস, এবং সবচেয়ে মোস্ট যে স্কোরিং সাবজেক্ট সেটা হচ্ছে সিটিপি, এবং ওই সিটিপি সাবজেক্ট আমারও খুব একটা ফেভারিট সাবজেক্টের মধ্যে এইটা একটা হচ্ছে একটা। তো এবার কি ওয়েতে তুমি 100 দিনের যে টাইমলাইন বা 100 দিনের যে টার্গেটটা, এই সময়টার মধ্যে তুমি কিভাবে তোমার সিলেবাস কাভার করবা, এবং সিলেবাস কাভার করার পর শুধু সিলেবাস কাভার করলেই হয় না, সেই যে কনসেপ্ট বা তুমি যে থিওরিগুলা বা যে বিষয়গুলা বা যে বইগুলো পড়ছো সেগুলি রিভাইজ করা, তাছাড়া যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলা সেগুলা প্র্যাকটিস করা, এই 100 দিনের মধ্যে কিভাবে করতে হইব বা কোন মেটেরিয়ালসগুলো তোমার পড়তে হইব। কারণ সময় এখন আর বেশি নাই, কারণ কি এক্সাম ডেট যেহেতু দেওয়া হয়ে গেছে, মানে কি তোমাদের মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কাউন্টডাউন বলতে কি, আজকে ডেট এক, আগামী ডেট পরশু, এরকম ভাবে একদিন একদিন করে এক কমে আইতেছে কিন্তু, কারণ এক্সাম ডেট যেহেতু দেওয়া হয়েছে মানে তোমাদের হাতে এখন সীমিত একটা সময়, এবং এই সময়ের মধ্যে কিভাবে তোমার স্টাডিটা ফুল প্ল্যান ওয়াইজ করতে হইব। তো এই ব্যাপারটি আমি এখন ডিসকাস করুন, কিন্তু ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সবাই ভিডিওগুলো একটু শেয়ার করে দাও, তাহলে অনেকে যদি জয়েন করে ভিডিওতে, তো আশা করি আমার ভিডিওটা আরও এঙ্গেজমেন্ট হইব, কারণ আমি আরেকটু ভিডিওটা করতে গেলে আমি একটু খুব মানে নিজের মোটিভেট ফিল করুন। তো এবার আমি কিভাবে সিটিপি পেপারগুলো আমি পড়ছিলাম, আমি নিজে কিভাবে সিটিপি পেপার করছিলাম, এবং তোমরাও এই 100 দিনের মধ্যে সিটিপি পেপার পড়ার পরে প্র্যাকটিস কোশ্চেন মানে হিউজ পরিমাণে প্র্যাকটিস করার পরে এক্সামে গিয়ে কিভাবে বইবা। তো আমি এক একটা সাবজেক্ট করে আমি আজকে কমু, কিন্তু একটু সময়ের দরকার হইব। তো সিটিপি পেপারটা আমি পড়ছিলাম, প্রথমত আমি কি করছিলাম, সিটিপি যে থিওরিগুলো, প্রত্যেকটা কন্টেন্ট আমি দেখছি যে বিগত বছরে যে কোশ্চেনগুলো আইছিল, কোন টপিক থেকে মানে কোন সিলেবাসের কোন অংশ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আইছিল। তো প্রথমত আমি সিলেবাসের সেই রকম পয়েন্ট দিয়ে আগে আমি বাই করছি, যে মোটামুটি মনে করো সিলেবাসের ভিতরে 30টা মনে করো চ্যাপ্টার আছে, তো 30টা চ্যাপ্টারে কিন্তু এক্সামের লেগে ইম্পর্টেন্ট না। তার মধ্যে মনে করো আমি এরকম কাটজাট করে এরকম 20 থেকে 25টা
মানে 20টার মতন আমি কন্টেন্ট বাই করছি বা চ্যাপ্টার বাই করছি, যে এইগুলা প্রত্যেক ইয়ারে কোশ্চেন আয়। তো এইগুলো আমি আগে স্টাডি করছি। তো এইগুলো স্টাডি করার পরে আমার একটা সময় দেখা গেছে যে আমি সিলেবাসের মোটামুটি 60-70% আমি কমপ্লিট করে নিয়েছি সিলেবাস সিটিপি পেপারটাতে। তখন আমি একটা সময় পরে দেখলাম যে মানে বিভিন্ন স্টেটের যে টেট এক্সামগুলি হয়েছে, তুমি মনে করো আসাম স্টেট বা এই কইতে পারো যে ইউপিতে, প্রত্যেকটা স্টেটের আমি সিটিপি যত কোশ্চেনগুলো আসলো আমি ওইগুলো সলভ করতাম। কারণ আমি যে থিওরিগুলো পড়ছি, মানে থিওরিগুলো পড়নের বা আমি কি কতটুকু জানছি থিওরিগুলো পড়া, কারণ আমি তো কোশ্চেন যদি সলভ না করি তো আমি থিওরিটা কতটুকু ভালো জানি সেটা আমি বুঝতে পারতাম না। তো ওই কারণে আমি বিশেষ করে ত্রিপুরার যতগুলো এক্সাম হয়েছে টেট এক্সামগুলো 15 থেকে 22 পর্যন্ত প্রত্যেকটা পেপার মানে সিটিপি পেপারগুলো আমি একদম ভালোভাবে দেখছি, এবং কীরকম ধরনের তারা স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং কী ধরনের কোশ্চেনের লেভেল বা কীরকম ওয়ার্ড তারা ইউজ করে সিটিপির কোশ্চেনগুলোতে, ওইগুলো আমি খুব কেয়ারফুলি দেখছিলাম। দেখার পর আমার একটা সুবিধা কী হলো, আমার একটা ভিতরে একটা ভয় কমে গেছিলো। মানে ভয়টা কীরকম কমছিল যে এক্সামে কীরকম কোশ্চেন দেয় সিটিপি পেপারগুলো। তো ওই কারণে আমি প্রত্যেকটা স্টেটের মধ্যে মনে করো ত্রিপুরা বাদে আদার অন্য যে স্টেটগুলোতেও তো সেম টেট এক্সাম হয়, সি টেট এক্সাম হয় সেন্ট্রালে। তো প্রত্যেকটা সিটিপির যেই সিলেবাস কিন্তু প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে সেম থাকে। হয়তো বা এক দুটা টপিক কম বেশ থাকতে পারে, কিন্তু সিলেবাস সিডিপি সাবজেক্টের ক্ষেত্রে সব জায়গা সেম। কারণ টিচার যেহেতু নিয়োগ হইব, তো সিডিপির যে সাইকোলজি ব্যাপারটা সব ক্ষেত্রে সেমই থাকে। তো আমি কি করছিলাম, যতগুলা স্টেট আছিল মনে করো মোটামুটি 20 থেকে 25টা স্টেটের আমি টেটের যে সিডিপি পেপারটা আমি সবটি সলভ করে নিয়েছিলাম। তো সলভ করার পর আমার ভিতরে একটা কনফিডেন্স আই পড়ছিল যে বোর্ডের মধ্যে মানে টেট এক্সামে যে কোশ্চেনগুলো হয় ওইগুলাই আমি আগে নিজের আয়ত্ত করে নিয়েছি, যে কীরকম স্ট্যান্ডার্ড মেনটেন হয় একটা এক্সামের কোশ্চেনগুলো। কারণ বিভিন্ন মক টেস্ট আছে, এটি তো যার যার নিজের তৈরি, কিন্তু এক্সামের মধ্যে কীরকম কোশ্চেন নাই, তো সেই কোশ্চেনগুলো আমি সলভ করে আমার একটা ভালো একটা স্টক অফ ওয়ার্ড হয়ে গেছে সিডিপির। কারণ সিটিপির যেই স্ট্যান্ডার্ডটা বা সিটিপির যে কোশ্চেনগুলো আয় কীরকম লেভেলের কোশ্চেন আয় ওইগুলো আমার জানা হয়ে গেছিলো। তাছাড়া আমি থিওরিগুলো কীভাবে পড়ছিলাম, কারণ কি আমার মানে সবার কনসেপ্টটা একরকম না। আমার কনসেপ্টটা হয়েছিল যে আমি সবসময় ভিডিও দেখে আমি খুব মজা পেতাম ইউটিউবে। বিভিন্ন টিচার আসছিল, যেমন অধ্যয়ন মন্ত্র কো, লেটস লার্ন কো, দ্য গ্রেড আপ, ওই টিচার তারা মানে খুব ভালোভাবে ডিটেলসভাবে তারা ক্লাসগুলো করাইতো। মানে প্রত্যেকটা টপিক ওয়াইজ তারা ডিটেলস তাদের কনসেপ্টগুলো করতো এবং ডিটেলস অ্যানালাইসিস করতো। তখন আমার কি ছিল, সেই থিওরিগুলো একদম খুব ভালোভাবে আমি একটা জিনিস একটা আইডিয়া আয় বসছে। তখন আইডিয়া হওয়ার পরে আমি আরেকটা ব্যাপার কি, আমি সিডিপির ক্ষেত্রে আমি ইংলিশ ভার্সনটা আমি ইউজ করছিলাম। কারণ কি আমার মনে হয়েছে যে সিডিপির যে কোশ্চেনগুলো যে বেঙ্গলি ভার্সনটা খুবই ডিফিকাল্ট তারা ওয়ার্ড ইউজ করে। কারণ বাংলা পোর্শন মানে কোশ্চেনগুলো পড়া আনসার দেওয়াটা সিডিপি পেপারের মধ্যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তুমি হোক তুমি বেঙ্গলি মানে মাদার টাং বেঙ্গলি হোক, তারপরও কিন্তু টেট এক্সামের মধ্যে তুমি ইংলিশ ভার্সনটা যদি না পড়ো সিডিপির ক্ষেত্রে, তাহলে কোশ্চেন সলভ করাটা অনেকটা কঠিন হয়ে যায়। কারণ কি বাংলার যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে মানে সিটিপির যে কোশ্চেনগুলো বাংলাতে লেখা থাকে ওটা খুব মানে হাই লেভেলের ওয়ার্ড তারা ইউজ করে, কিন্তু ইংলিশ ভার্সনের ক্ষেত্রে খুব ইজি ইজি ওয়ার্ড দিয়ে তারা সেন্টেন্সগুলো লেখে। এই কারণে কোশ্চেনগুলো সলভ করতে আমার খুব ইজি হয়ে গেছিলো, এবং আমি কোশ্চেনগুলো পড়ে আমি নিজের আন্ডারস্ট্যান্ডিং খুব তাড়াতাড়ি করতে পারতাম। কিন্তু প্রথম প্রথম ইংলিশ ভার্সনগুলো পড়তে আমার একটু অসুবিধা হইতো। তখন অনেক সময় ধরে আমি প্র্যাকটিস করতাম ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যানেলের যে সিটিপি কোশ্চেনগুলো। কারণ তারা যখন কোশ্চেনগুলো পড়াইতো তখন তারা আবার কিন্তু কোশ্চেনটা তারা রিড করতো, তারা নিজেরা পড়ে আনসারগুলোরও ব্যাখ্যা করে করে কইতো। তো একটা সময় আমার ভিতরে মানে সিডিপির স্টক অফ ওয়ার্ড অনেক বেশি হয়ে গেছে। কারণ সিডিপিতে যত কোশ্চেনই তারা লেখক না করে, যত কোশ্চেনই তারা তৈরি করুক না করে, আমার সিডিপিতে মানে আর কোনো মনে হয়েছে না একটা সময় যে নতুন নতুন কোনো কোশ্চেন আছে। কারণ প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডগুলো মানে দিয়া সেন্টেন্স তৈরি, সেই ওয়ার্ডটা তারপর প্রত্যেকটা ওয়ার্ডে আমার পরিচয় হয়ে গেছে। এবং একটা সেন্টেন্স পড়ার পরে অপশনগুলো কিভাবে বাই করতে হয় সেগুলো আমি একটা কায়দা পাই লেছিলাম, যে কিভাবে দেখো সিডিপি এমন একটা পেপার যে 4টা অপশন যায়, 4টা অপশনে কিন্তু কারেক্ট থাকে। অন্য সাবজেক্টের মতো মনে করো বেঙ্গলি 4টা অপশনের মধ্যে একটা কারেক্ট, কিন্তু সিডিপি এমন একটা পেপার উত্তরগুলো যে 4টা দেশ 4টা উত্তরই কিন্তু কারেক্ট, তুমি কোনোটাই তুমি কাটতে পারতে না। তার মধ্যে হচ্ছে গিয়া 4টা অপশনের ভিত্তিতে সবচেয়ে কারেক্ট অপশন বাই করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং সবচেয়ে সুইটেবল আনসার কোনটা। মানে 4টার মধ্যে হচ্ছে তোমার একটা কোশ্চেন মানে যে আনসারটা সবচেয়ে বেস্ট আনসার মানে সিচুয়েশনের অনুযায়ী সেই আনসারটা কোনটা মানে বেস্ট আনসার, সেই মানে বেস্ট অপশন সেটাই তোমার টিক করতে হবে। কিন্তু ওই জিনিসটা জানতে গেলে তোমার হিউজ পরিমাণে সিটিপির কোশ্চেন সলভ করতে হইব। কারণ কোশ্চেন সলভ করা ছাড়া তুমি যত পরিমাণে থিওরি পড়ো, মনে করো 10টা বইয়ের থিওরি পড়ে লেছো, কিন্তু কোশ্চেন যদি সলভ না করো সিটিপিতে স্ট্রং হওয়া ইম্পসিবল। আর সিটিপি পেপার যদি তুমি স্ট্রং না থাকো তাহলে টেট কোয়ালিফাই করা ইম্পসিবল হয়ে যাবে। কারণ 150-র মধ্যে সিটিপি এমনই একটা পেপার, এটার থেকে মোটামুটি 50% মার্ক মানে 50 মার্ক আয়া পড়ে। 50 মার্ক আওয়া মানে বিশাল ব্যাপার। কিন্তু একটা সাবজেক্টে 50 মার্ক মানে তোমার সিডিপি পেপার ছাড়াও কিন্তু অন্য যে পেপারগুলো বেঙ্গলি ইংলিশ দিতেও কিন্তু 5 করে নাম্বার থাকে। তো ওই কারণে যে সিডিপি পেপার তোমাকে এনিহাল তোমাকে যেভাবে হোক তোমার সিডিপিতে স্ট্রং হইতে হইব যদি টেট কোয়ালিফাই করতে চাও। আর আরেকটা ব্যাপার, আমি সিডিপিতে আরও কী করছিলাম,
মানে আমি ইউটিউবের মধ্যে গিয়া মানে পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ যে ওয়ার্ডগুলো ওইগুলো আমি প্রথমত আগে জানা নিছি যে কীভাবে অপশনগুলোরে ছাঁটাই করা যায়। কারণ কি সিটিপিতে যে অপশনগুলো দেয় না মানে এত কনফিউশন দেয়, মানে একটা সময় না মানে পাজেল হয়ে যাবে তুমি, আর যেটা আমিও হয়ে গেছিলাম যে কোনটা সঠিক কোনটা ভুল। এরপর আরেকটা অপশন দেয় নান অফ দ্য অ্যাবাভ, মানে সাইটটার মধ্যে একটা আনসার বাই করা মানে এত ডিফিকাল্ট। তো আমি কি করছিলাম নেগেটিভ ওয়ার্ড এবং পজিটিভ ওয়ার্ডগুলো আমি খুঁজে বাই করে নিয়েছিলাম যে সেন্টেন্সের মধ্যে কোনগুলো পজিটিভ মিনিং দিতেছে কোনটা নেগেটিভ মিনিং দিতেছে। তো আমি কোশ্চেনগুলো পড়ে আগে বুঝলাম যে কোশ্চেনটা পজিটিভ সেন্সে আমার কাছে চাইছে কিনা, কোশ্চেনটা নেগেটিভ সেন্স চাইছে। তো যদি পজিটিভ চাইলে আমি সবসময় কি করতাম কোশ্চেনের মধ্যে যে নেগেটিভ যে আনসারগুলো এটা আগে কাটটা অপশন দিয়ে আগে কমাই নিতাম, কারণ সাইটটার মধ্যে তোমার দুইটা যদি তুমি এমনি কাটটা কমাই লাও তাহলে দুইটার মধ্যে একটা আনসার বাই করা অনেকটা ইজি হয়ে যায়। তো আমি ওই টেকনিকটি ইউজ করছিলাম। তখন একটা সময় পরে দেখা গেছে যে আমি সিডিপিতে অনেকটা স্ট্রং হয়ে গেছিলাম। তো তো দেখতেই পারছো যে সিডিপিতে স্ট্রং মানে কিটা। দেখো আমি একটা জিনিস দেখাই তোমরা বুঝবে কিনা। দেখো আমি সিডিপি যে ব্যাপারটা সিডিপির মধ্যে আমার 28 আইছিল, 30-তে 28। এটা কিন্তু মনে হয় যে একটু ভালো স্কোরই। তোমরা দেখবা কিনা। তো আমি টেট 1-এ পাইছিলাম 28, দেখবো টেট 1-এ 28 এবং টেট 2-তে 25 পাইছিলাম সিডিপিতে। কারণ সিডিপিতে আমার এই টেকনিকটা ইউজ করলে আশা করি তোমরাও হয়তো বা এই স্কোরটা করতে পারবা। তো সিডিপি ব্যাপারটা আমার ওয়েতে যদি পড়ো, আর এছাড়াও যদি সিডিপি ব্যাপারে আরও কিছু জানতে চাও আমার কমেন্ট করো ভিডিও নিচে, তো আমি এই কমেন্টগুলোতে আনসার করার চেষ্টা করব। এবার সিডিপিটা আমি এইভাবে স্ট্রং করছি, মানে সিডিপি স্ট্রং হওয়া মানে তুমি টেট এক্সামের 50% মানে অলরেডি আগে গেছো গা। কারণ একটা সাবজেক্টেই স্ট্রং মানে একটা সাবজেক্টে স্ট্রং মানে তুমি অলরেডি 50% আগে গেছো গা। আরেকটা সিডিপির ক্ষেত্রে তোমরা এই জিনিসটি করবা যে অপশন রে কিভাবে কাটা যায়। ঠিক আছে, অপশন খাইটটা তোমরা এই মানে 4টা অপশনের সবসময় খাইটটা কমায় আনতে চাইবা। কারণ কি অপশনগুলোতে এরকমভাবে তারা পাজল করে স্টুডেন্টরে। তো তুমি কোশ্চেনটা পড়ে সবসময় অপশনটির নেগেটিভ সেন্সগুলো আগে, আর সবসময় কোশ্চেন পড়ানোর সময় সবসময় আন্ডারলাইন করবা। কারণ একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু সবটি যে ওয়ার্ডগুলো ইউজ হয় সবটি কিন্তু ইম্পর্টেন্ট থাকে না। একটা সেন্টেন্স ম্যাক্সিমাম 2টা ওয়ার্ডই যেটা খুব ইম্পর্টেন্ট থাকে এই পুরাটা কোশ্চেনের মনে করো মুহূর্ত বা মিনিংটা বোঝা যায়। তো যেটি ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা সবসময় দাগ দিবা। কোশ্চেন সলভ করার সময় সবসময় কলম ইউজ করে তোমরা। তুমি অনেকে দেখছি এইভাবে মনে মনে পড়ে, কিন্তু তুমি এটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারতাম। কোশ্চেন সবসময় দাগাইবা, দাগাই সেটা আনসার যখন খুঁজবা তখন আনসারগুলোরে কাটবা। যে আনসারটা মনে করো ভুল হয়ে গেছে এই আনসারটার অপশনের পিছনে একটা ক্রস দিলাইবা, মানে নেগেটিভ কোশ্চেন নেগেটিভ অপশনগুলো আগে কাটতে লাইবা। তখন দেখবো অটোমেটিকলি তোমার আনসার ইজিলি তো অনেক আগে যদি মনে করো সিটিপির মধ্যে যদি 10 পাইতা আর আমার যে টেকনিকটা যদি ইউজ করো আশা করি তোমরা এখানে মার্ক অন্তত 20+ হয়ে যাবে এই টেকনিকটা ইউজ করছো। মানে অপশন বাদ দেওয়ার যদি এই টেকনিকটা তোমরা ইউজ করো, কারণ সিটিপির ক্ষেত্রে অপশন নিয়ে ম্যাক্সিমাম খেলা হয়। তো সিটিপি ব্যাপারটা এইভাবে পড়ো। আর সিটিপি বুকগুলো আমি পড়ছিলাম, কারণ সিডিপির ক্ষেত্রে আমি ইউটিউবে বেশি প্রেফারেন্স করছিলাম, কারণ আমি ইংলিশ ভার্সনটা যেহেতু পড়ছিলাম। তাছাড়া বাংলা ভার্সন মার্কেটে যে বইগুলো আসলো ওইগুলো আমি মোটামুটি 2-3টা বই আমি দেখছিলাম। তো মার্কেটে তোমরা বইগুলো জানোই কোন বইগুলো আছে। তো মার্কেটের বইগুলো আমি থিওরিগুলো আমি পড়ছিলাম, আর বিশেষ করে আমি ডিটেলস আরটু পড়তে চাইছিলাম। ইউটিউবে আমি প্রেফারেন্স দিছিলাম ভালো। তো এইভাবে সিটিপিটা গেছে। এবার বেঙ্গলিটা আমি পড়ছিলাম। বেঙ্গলি শিখে সবচেয়ে একটা আমাদের যেহেতু মাদার টাং বেঙ্গলি, তো বেঙ্গলি কিন্তু আমাদের একটা স্ট্রং সাবজেক্ট করতে পারো যারা বাংলা মিডিয়াম থেকে আসো। তো বেঙ্গলির ক্ষেত্রে আমি কি করছিলাম, আমি আগে 30 নাম্বার দেখছিলাম যে 30 নাম্বারটা কিভাবে ডিভাইড হয়েছিল। ঠিক না, আগে তোমার দেখতে হবে যে 30 নাম্বার কিভাবে ডিভাইড হয়, মানে কোন পোর্শন থেকে বা কোন জায়গা থেকে বেশি মার্ক আয় এবং কোনগুলা তুমি স্ট্রং এ। এবার বেঙ্গলি কিন্তু সিটিপির প্ল্যানে করলে হতো না। তো সিটিপি লেখা বেঙ্গলি লেখা তোমার আরেকটা প্ল্যান করতে হবে, সেটা করতে হবে তোমার যেটা আমি করছিলাম। বেঙ্গলিতে করতে হবে তোমার সাহিত্য পাঠাকে দেখতে হবে। কারণ সাহিত্য থেকে আমি প্রত্যেক বছর দেখছি যে 10 থেকে 12 নাম্বার সাহিত্য থেকে আয় পড়ে, কিন্তু 2022-এ যে এক্সামটা এটা একটু এক্সেপশনাল। এইখানে আমরা দেখছিলাম যে সাহিত্যের পার্টিকা মানে মার্ক আইসে না বলেই চলে, কিন্তু সাহিত্যের পার্টিকা এইবার কিন্তু 10 থেকে 12 নম্বর আউনের হিউজ চান্স আছে। কারণ 22 আইসি না থেকে এবার আইতো না এরকম না, এবার আইবই। কারণ সাহিত্যর পার্টি সবচেয়ে স্কোরিং সাবজেক্ট। তো আমি কিভাবে সাহিত্যটা প্রিপেয়ার করছিলাম মোটামুটি টেট 1 এবং টেট 2 মিলায় আমার যতটুকু মনে আছে প্রায় 19 থেকে 20টা মনে কবি আছে টেট 1 এবং টেট 2 মিলায়। তো ওই কবিটা আমি কি করছিলাম উইকিপিডিয়া, তোমরা গুগলে গিয়া বা উইকিপিডিয়া ওয়েবসাইটে গিয়া তোমরা যতগুলো কবি আছে মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তার পিডিএফটি একবার ডাউনলোড করো। কারণ পিডিএফগুলো একটা ডাউনলোড করলে মানে রবীন্দ্রনাথের যত ওনার জীবনীতে উনি যত নাটক কবিতা গল্প যা লেখছে সব একটা উইকিপিডিয়াতে পড়ছে। তো ওই উইকিপিডিয়া যদি পড়ো আশা করি কোনো আর কোন জায়গার থেকে আর পড়ানো লাগতো না। আর তাছাড়া মার্কেটে যে বইগুলো আছে এটিরও একটু সাহিত্যগুলো একটু একটু পড়া নিও। কারণ মানে যখন একটা জিনিস 2-3টা জায়গাতে পড়বা তখন স্মরণ শক্তিটা মানে মনে থাকে বেশি। তো আমি কি করতাম মানে বিভিন্ন যে সাহিত্য আসলো সেই সাহিত্যগুলো আমি মানে নিজের একটা টেকনিক দিয়ে পড়ছিলাম। মনে করো এক একজন কবির আমি এক একজনের সঙ্গে মিলাইয়া, কারণ এক একটা কবি এত পরিমাণে লেখছে লেখার শেষ নেই। তুমি রবীন্দ্রনাথ এত পরিমাণে লেখছে মানে তুমি পড়া শেষ করার মতো না। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট মানে সবসময় যে ওনার যে নাটক বা কবি মানে যা গল্প যেটি খুব ফেমাস হয়েছিল ওইগুলোই ম্যাক্সিমাম সময় দেয় টেট এক্সামে। তো ওইগুলো আগে তোমরা একবার জানা নিও এবং কোন নাটক লেখছে নাটকের মেইন ক্যারেক্টারটি কি ভিডিও একটু একটু দেখা রেখো। কারণ এইগুলো এত ডিপে যায় না, সাহিত্যর পাঠটা এত ডিপে যায় না। তোমরা যদি মোটামুটি ওনার ফেমাস ফেমাস যে
মানে ওনার কাজগুলো ওইগুলো যদি একবার করে নাও, আশা করি সাহিত্য পাঠটা এমনিতে ক্লিয়ার হয়ে যাবো। আর সাহিত্যটা আমি উইকিপিডিয়াতে আমি ফলো করছিলাম, এবং সাহিত্যর লাগে আমি মানে এত পরিশ্রম করছিলাম, মানে এটা কল্পনা ছাড়া। কারণ আমার টার্গেটই আছিল, কারণ ম্যাথের ক্ষেত্রে আমি উইক আসলাম, তো আমার মার্ক, ম্যাথের মার্কটা কিন্তু আমার এদিকে কাভার করতে হইব। তো এটা আমি মানে শেষে আমি সবগুলোই কমবো যে কিভাবে তুমি মার্ক কোনো উইক, যদি কোনো সাবজেক্টে উইক থাও সেই মার্কটা অন্য সাবজেক্টে কিভাবে কাভার করতে হবে। তো আমার সাহিত্য আমার মার্ক উড়াইতে হবে, মানে আমার টার্গেট আসলে 10 থেকে 12 সাহিত্য, মানে যেন তেন আমার উড়াইতে হবে, নাহলে আমার সেদিকে 90 যে ঘরটা মানে 150 যে 90 উড়ানটা সেটা আমার কোয়ালিফাই করতে পারতাম না। তাহলে আমার করতে হবে কিন্তু সাহিত্যতে আমার মানে এত পরিমাণে আমি পরিশ্রম দিয়েছিলাম, মানে 2 দিন বা 3 দিন পরে পরে আমি সাহিত্যটা রিভাইজ করতাম, সাহিত্য রিভাইজ করতাম। একটা সময় পরে আমার সাহিত্য মানে যে কোনো মানে যে গীতাঞ্জলি কে লেখছে বা আরো যে ওনার নাটক উটক মানে প্রত্যেকটা আমার পুরো মুখস্থ হয়ে গেছিলো একটা সময় পরে। তো সাহিত্যতে তোমরা এইভাবে রিভাইজের উপরে রাখতে হবে। অনেকে আমার কয়েছে সাহিত্য স্যার এত পরিমাণে লেখছে কেমনে মনে রাখবো, কিন্তু মনে রাখতেই হইব, কারণ উপায় নেই। তো তোমার 2 দিন বা 3 দিন পরে পরে বা 1 সপ্তাহ পরে পরে সবগুলো কবিরে মিনিমাম মনে হয় আমার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে এই শুধু সাহিত্যর কবিগুলো যে আসিল 19 থেকে যে 20টা কবি, আমার 5 থেকে 6 ঘন্টা লাগবে সেই কবিগুলো পড়তে। মানে এখানে তোমার 10 থেকে 12 নম্বর, এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এইগুলা তো তোমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই সাহিত্যর পরে তোমার গ্রামার পার্টটাই দিব, কারণ গ্রামার যেগুলো যে আয়ে, হ্যাঁ ব্যাকরণগুলো যায় বাংলাতে, সেইগুলাতে মানে অনেকগুলা সন্ধি বিচ্ছেদ কো, বিপরীত শব্দ কো বা শুদ্ধরূপ কো, সমাস কো। আমি কি করছিলাম দেখো, মোটামুটি গ্রামারের পার্টটা মানে 10 থেকে 12টা গ্রামারের অংশ আছে। তো ওইগুলোর থেকে আমি সবগুলো গ্রামার কিন্তু আমি এক্সাম হলে গিয়ে করতে পারবো, সেরকম আমি আমার মেন্টালিটি আসছিল না। তো আমি এদিক থেকে কি করছিলাম যে আমি কোনগুলা এক্সাম হলে গিয়ে করতে পারবো, আমি কোনগুলো পড়ে আমি মনে রাখতে পারবো, এবং 10টার থেকে আমি কাটজাট করে আমি মোটামুটি 6 থেকে 7-এর মধ্যে আসলাম। মানে আমি 7টা এই টপিকই পড়ব, কারণ ব্যাকরণ তুমি সবগুলো ফুটা তুমি কাভার করতে পারতো না, কারণ সমাস এরকম একটা হিউজ একটা চ্যাপ্টার, এটা মানে পোর্শন, এটা তুমি কত পড়বা, পড়া শেষ নাই। তো আমি যেগুলো মনে করো কমন ফালানো যাবো এবং এক্সাম হলেও গিয়ে আমি দিতে পারবো সেই টপিকগুলো আমি পড়ছিলাম। তো এই কারণে কইছি তোমরা সারণ কোনটা আগে ছাড়তে ওই জিনিসটা আগে শিখো। তো আমি কি করছিলাম, আমি সমাজটা আমি ছেড়ে দিছিলাম, কারণ এখানে 1 নম্বরের লেগা প্রচুর পরিশ্রম দিতে হইব। আর জ্ঞান এক পাইতে গেলে মানে সমাজ শেষ করা তো সম্ভবই না। তো আমি 1 নম্বর অটোমেটিক আমি সমাজটা ছাইরা দিছিলাম, ছাইরা অন্য টপিকটা যেমন সন্ধি বিচ্ছেদ, আমার টার্গেট আসলে সন্ধি বিচ্ছেদে আমি ইউজ মানে পারুমই, বিপরীত শব্দ হলে আমি পারুমই, শুদ্ধ রূপ হলে আমি পারুমই, যদি আমার একদম স্ট্রং পয়েন্ট আসলো সেইগুলা আমি জোর দিছিলাম। এই কারণে 12 থেকে মানে 10 থেকে 12টা টপিক আছে গ্রামারের, সেইগুলা থেকে আমি আরো কমে এনে নিলাম। মানে আমি আগেই টার্গেট করে নিলাম যে আমি এইগুলাই পড়ব, মানে সন্ধি বিচ্ছেদ করুম, বিপরীত শব্দ করুম, শুদ্ধ রূপ পড়ুম বা ধ্বনি পড়ুম, এগুলো আমি আগে সিলেক্ট করে নিয়েছিলাম। কারণ আমি পুরোটা সিলেবাস সবটা ফুইরা কেউই পুরো সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারতো না। মানে এটা আমি একদম মানে সত্য কথা কয়ে দিছি, মানে সিলেবাস সম্পূর্ণ কেউ করতে পারতো না। সিলেবাস থেকে সবাই যতই মানে কেউ 110 কেউ 120 পাইছে, কেউ সম্পূর্ণ সিলেবাস শেষ করছে না। মানে সিলেবাস থেকে যেই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম নাম্বারে তারা এই টপিকগুলাই যারা টপার সবার কাছেই তোমরা এই জিনিসটা অনেকেই জিনিসটা ছুপায় যে আমি সিলেবাস কভার করেছি সেই করেছি, আসলে কিচ্ছুই না। সিলেবাসের একটা অংশ আছে যেটা বাদ দিতে হইবই। তো এরকমভাবে আমি বাংলাতে কিন্তু কিছু কমাই নিয়েছিলাম। তো গ্রামারের ব্যাপারটা গেল। এবার দেখো বাংলাতে তোমার প্যাডাগোগির একটা পার্ট আয়, তো প্যাডাগোগি তো মোটামুটি 5 থেকে 6 নম্বর আয়। ঠিক, তাহলে বাংলাতে আমার টার্গেট আসলে যে প্যাডাগোগির যে 5 থেকে 6 নম্বর, এখানে যেন আমার 1 নম্বরও যেন মিস না হয়। তো আমি ওই ব্যাপারটা কি করছিলাম, কারণ সিডিপি যেহেতু আমার খুব স্ট্রং সাবজেক্ট আছে, তো এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আছে। তো আমি ল্যাঙ্গুয়েজটা সিডিপি দিয়ে আমি অলরেডি ক্লিয়ার করে লেছি, তো বাংলা লেগে আমার সেরকম আর পরিশ্রম দিতে হইতেছে না। তারপরও বাংলাতে যেই পঠনের যে ব্যাপারটি মানে সাহিত্য প্যাডাগোগি যে ইয়েটি আসলো, এখানে কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং স্ট্রং ওয়ার্ড ইউজ করে। মনে করো শ্রুতি মধুর পঠন কোনটা, এরকম আছে না প্যাডাগোগির পার্টগুলা, ওইগুলো লেখা একটু ফর্ট হয়ে যায় বাংলার ক্ষেত্রে। কারণ কি বাংলার যে ইয়েটা মনে করো একজন নিউজ পেপার পড়ে সে কি আন্ডারস্ট্যান্ডিং, এরকম অনেক ধরনের ঘুরাই প্রশ্ন দেয়। তো বাংলা লেগে আমি একটু প্যাডাগোগির বিষয়টা একটু পড়ছিলাম ঠিকই, এটা মিশা কথা করার কিছু নেই। তো বাংলাটা এইভাবে আমি ক্লিয়ার করছিলাম। এবং বাংলাতে আমি যেটা পাইছিলাম কোথায়, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ওয়ানে আমি 21 পেয়েছিলাম, বেঙ্গলিতে সি টেটকো আর টেটকো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বেঙ্গলি কোথায়, হ্যাঁ তো হ্যাঁ, বেঙ্গলিতে এখানে 21 দেখা যায় কিনা। তো এইভাবে মানে তুমি যে 30-এর লাগে 30 টার্গেট করতে পারবা তা না, তাহলে কিন্তু এটা কিন্তু পুরোপুরি বেকুববামি। যে 30-এর মধ্যে কি 30 উড়ানো সম্ভব হইতো না। তো তুমি এদিকে 30 উড়াইতে চাও, তাহলে অন্য সাবজেক্টে কিন্তু তোমার একটা গ্যাপ হয়ে যাবে। এই কারণে গেছি সবগুলোরই কিন্তু টাচ করতে হবে, প্রত্যেকটা কোনো সাবজেক্টে তুমি বাদ দিয়ে যেতে না। এই কারণে 30-এর মধ্যে যদি তুমি ইজিলিতে 20 বা 22 উড়াই নিতে পারো, মানে একটু কম পরিশ্রমে, তাহলে তোমার এটাই বুদ্ধিমানের কাজ। এবার তুমি ভাবলা যে আমি বেঙ্গলি 30-30 উড়াইতে হইব, তাহলে তুমি এদিকে 30-30 উড়াইতে গেলে তুমি অন্য সাবজেক্টে যাইবো যার নামে। তো এই কারণে কি সারণটা আগে শিখতে হবে, কোন জিনিসটা আগে ছাড়া দিতে হবে, কারণ সিলেবাসটা তোমার অলরেডি কমাই লেতিব। 100% সিলেবাসের মধ্যে 70% 9 লেতিব, যে আমি 30% আমি ছাড়া দিচ্ছি, এই সিলেবাসগুলো আমি পড়তামই না, কারণ এই টেটে এক্সামে যে কোশ্চেনগুলো আইব এটি দেওয়ার মতো হইতো না। এই কারণে আগেই তোমার সিলেবাস কমে নিয়ে আইতিব। তাছাড়া ইংলিশে যদি আই, হ্যাঁ টেট ওয়ানে এখন আছে, ইংলিশের ক্ষেত্রে আমি কি করছিলাম, কম্প্রিহেনশন টেস্ট, হ্যাঁ কম্প্রিহেনশন টেস্ট এখন শুধু এক্সাম হলে গিয়ে সলভ করলেই হইতো না, আমি অনেক পরিমাণে বাড়িতে ইংলিশ পড়তাম, মানে রিডিং পড়তাম।
রিডিং বলতে কি মনে করো 6 to 10 পর্যন্ত, হ্যাঁ, যত ধরনের পোয়েমগুলো আসছিল আমি সবগুলো পোয়েম আগে বাড়িতে পড়তাম। তোমার ইয়াতে ইউটিউবের মধ্যে সার্চ করলেই পাইলে বা যে ক্লাস 6-এর মনে করো যে ইংলিশ বুকের যে পোয়েমগুলো যদি সার্চ করো সবটি পোয়েম অটোমেটিক আগে বলবো। তো বইও অত কালেক্ট করা লাগতো না, তো শুধু একবার ভিডিওটা প্লে করে দেখালাও যে ইংলিশের ক্লাস 6-এর মধ্যে কী কী পোয়েম আছে, তো পোয়েমগুলো একটু রিড করে রেখা দো। বা অনেক সময় দেখবা ওই পোয়েমগুলো তারা ডিটেলস বা ডিসকাসও করে, তো তুমি পোয়েমটা একটু আগে থেকে বুঝে রেখা দো। কারণ আমি দেখছি টেট এক্সামে যে কবিতাগুলো আয়ে, মানে যে পেসিসের মধ্যে কবিতাটি আয়ে, সেখানে কিন্তু কবিতাটি 6 to 10-এর মধ্যেই পড়ে যাবে। তুমি 4-5টা ক্লাসের যদি তুমি আগে থেকে কবিতাগুলো পড়ে রেখা দো, তাহলে তুমি দেখবে এক্সাম হলে গিয়া তোমার যে পেসিসগুলো আনসিন থাকবে না, তুমি আগে থেকে জানা থাকবো। কিন্তু পোয়েমের ক্ষেত্রে কিন্তু এটা একটা আনসিন থাকে, এটা হচ্ছে ট্রেন্ডিং একটা টপিক থাকে। ট্রেন্ডিং টপিক মনে করো যেমন করোনা হয়ে গেল, এটা একটা ট্রেন্ডিং আসলে একটা সময়, ওই এইগুলোর উপরে পেজে যাইতে পারে। মনে করো এবার দাবাতে একজন সে ভালো একজন পারফরমেন্স করছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওনার উপরে একটা পেজেস দিতে পারে যে ট্রেন্ডিং টপিকগুলো। তো এই কারণে আর কম্প্রিহেনশন করতে গেলে তোমার ইংলিশে রিডিং স্কিল অবশ্যই থাকতে হবে। ইংলিশে রিডিং স্কিল না থাকলে তুমি আন্ডারস্ট্যান্ডিং করতে না, এক্সাম হলে গিয়ে তুমি পেজিস, কারণ এত লেন্দি একটা পেজিস দেয়, 1 পাতা 1.5 পাতা একটা পেজিস দেয়, 1 পাতা 1.5 পাতা পেজিস করে সেটা এই ইংলিশের কোশ্চেনগুলো সলভ করুন, এত কিন্তু চারটিখানে ব্যাপার না। কারণ এটা কিন্তু 9-10-এর মতো পেজে যায় না, কিন্তু এটা আমি আগে কয়ে দিই, পেজেস আগে বাড়িতে প্র্যাকটিস করে যাবে ভাই, মানে বাইকও বোনকো সবাই যারা এক্সামের লেগে প্রিপারেশন নিতে, সব পেজেস কিন্তু বাড়ির থেকেই সলভ করে যাইতে হইব, নাহলে এক্সাম হলে গিয়া কোনোভাবেই পারতা না। উদা পারবা 2টা কি 3টা কোশ্চেন দিতে পারবা, কারণ সবগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে গেলে তোমার অবশ্যই পেজেস রিডিং করণের স্কিল থাকতে হইব। তাছাড়া এখানে দেখো আগে কি করতো, তোমার যে সিনোনিম সেন্টোনিমসগুলো আলাদা হইতো, এখন পেজেসের মধ্যে সিনোনিম সেন্টোনিমস দিয়ে দিলা। এবার সিনোনিম সেন্টোনিমস কি তুমি পড়বা নি, এটা হচ্ছে তোমার ব্যাপার। আমি সিনোনিম সেন্টোনিম পড়ছিলাম না, কারণ সিনোনিমস মানে সমার্থক এবং বিপরীত, এগুলো তুমি কত পড়বা, কত ওয়ার্ড তুমি মনে রাখবা। তো আমি এটা জাহার নামে দিছিলাম যে যা রাইবো দেখা যাবে। তো সিনোনিমস আমি আগের থেকে ছাড়াইছি, তাহলে আমার একটা টেনশন অলরেডি কমে গেছে, সিনোনিমস আমি পড়তাম না, যা রাইবো দেখা যাবো, এটা তুক্কা মেরে দেবো। কিন্তু তুমি যখন ইউজ পরিমাণে রিডিং করবা, অটোমেটিক দেখবা তোমার একটা সময় অনেক স্টক অফ ওয়ার্ড বাইরে যাবো। তো তুমি একটা সময় আইডিয়া করেও তুমি সিনোনিম সেন্টোনিমসগুলো দিতে পারবা। এই কারণে আমি সিনোনিম সেন্টোনিমস আগে থেকে ছেড়ে দিয়েছিলাম, তাহলে আমার একটা হেডেক নাই। কারণ তুমি স্টক অফ ওয়ার্ড তুমি মনে রাখার মতো ব্যাপার না, কত তুমি পড়বা। এই কারণে এইভাবে সিলেবাসটা আমি কমাই নিয়েছিলাম। তারপরে এইভাবে কম্প্রিহেনশন যদি করো, আশা করি ভালো একটা স্কোর করতে পারবে ইংলিশে। এবার গ্রামারের পার্টটা সেম বেঙ্গলি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে দিব। বেঙ্গলির ক্ষেত্রে আমি কি করছিলাম, এরকম মোটামুটি মনে হয় 13 থেকে 14টা মনে গ্রামারের পার্ট আছে। মনে করো প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন কো, কোশ্চেন টেক কো, তারপরে সেন্টেন্স মেক সেন্টেন্স না সরি, যেমন কমপ্লেক্স। আর তাছাড়া আছে টেট 2-তে মনে হয় ন্যারেশন আছে কিনা আমার ঠিক খেয়াল নাই। কিন্তু যে টপিকগুলাই আসছিল, সেই টপিক থেকেও আমি অনেকটা কমাই নিছিলাম বলতে কিটা আমি মানে দেখছিলাম মনে করো আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেলটা আমি স্ট্রং এন দি এইটাতে জানি, এইগুলো তাইলে আমি পাইলাম। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে মোটামুটি যেটি খুব মনে করো অন বা এবার এই যে কিছু কিছু আমি একটু রুলস দেখে রাখছিলাম। তাছাড়া আমি যখন একটা সময় ওই পেসিস যখন আমি সলভ করতাম, তখন আমি লাইনগুলো খুব মানে কেয়ারফুলি পড়তাম। যখন একটা সময় রিডিং করতে 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 তোমার অটোমেটিক একটা ফ্লুয়েন্সি আই পড়ে, দেখবে একটা রিডিং করতে করতে অটোমেটিক এই প্রিপোজিশনটা তোমার মনের থেকে একটা সময় দেখবা টাচ করে যে এই জায়গাতে মানে অন বইতে পারে বা এবার বইতে পারে, তো এই রিডিং এর ক্ষেত্রে আয় পড়ে। কারণ তুমি প্রিপোজিশনের ক্ষেত্রে রুলস পড়া তুমি কোনোভাবেই শেষ করতে পারবে না, কারণ প্রিপোজিশন মানে হিউজ একটা হতে পারে চাপড়া, এটা প্রিপোজিশনটা তুমি কত প্রিপোজিশন পড়বা। তো এই কারণেই আমি সিলেবাসটা আগের থেকে আমি কমাই নিয়েছিলাম গ্রামার পার্টটা, যেগুলো আমি এক্সামে গিয়া দিতে পারুম। এবং এক্সামের মধ্যে গিয়া যে গ্রামারগুলো আয়ে প্রত্যেক ইয়ারে আমি দেখতাম যে এই যে গ্রামারগুলো আইতো কীরকম লেভেলে দিত। তো ওইভাবেই আমি গ্রামারের পার্টটা আমি অনেকটা কমাই নিয়েছিলাম। মনে করো যদি 12 থেকে 15টা যদি চ্যাপ্টার মানে টপিক থাকে গ্রামারে, সেখানে আমি 10টার মতো মানে টোটালি 3-4টা আমি টপিক আগে থেকে ছেড়ে দিছি, যেগুলো আমি এক্সাম হলে গিয়ে সলভ করতে পারতাম না। তো আমার সিলেবাসটা ইংলিশটা আমার উপরে বার্ডেনটা আরও কমে গেছে, তাহলে আমার মাইন্ড আরও রিল্যাক্স হয়ে গেছে। কারণ কি সবটি গ্রামার আমার করতে হয়েছে না, কারণ আমার টার্গেটটা কিটা, আমার ইংলিশ 30-30 পাওয়ার কিন্তু টার্গেট না, আমার টার্গেটটা আসলো 20 থেকে 25-এর মধ্যে। কারণ আমি 30-30 যদি উঠাইতাম চাই, আবার সেম পলিসি, ইংলিশে যদি 30-30 উঠাইতাম চাই, বাংলা জাহার নামে যাইব। তো এর চেয়ে বেলা আমি একটু পরিশ্রমটা একটু কম দিয়া নিজের চাপ মুক্ত রেখা আমি যেন 20-20 বা 25-এর মধ্যে জন্য থাকলে আমার একটা এনাফ একটা স্কোর মানে সিকিউর একটা স্কোর। তো এইভাবে ইংলিশটা তোমরা প্রিপারেশন করো। আর প্যারাগোগির যে পার্টটা ইংলিশের ক্ষেত্রে সেটা সিডিপির মতোই আয়, কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের মানে যে কোশ্চেনগুলো আয় সেটা একটু ডিফিকাল্ট, যেমন এলইডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা চমস্কির যে ওনার যে লিঙ্গুইস্টিক বা ওনার যে থিওরিটা একটু ভালোভাবে করো, কারণ ওনার থেকে 1 কি 2 নাম্বার কোশ্চেন দেয়। তো ওই কারণেই কইছি। আর সিলেবাসের ব্যাপারটা খুব একদম ভালোভাবে তোমরা নলেজ থাকতে হবে সিলেবাসের মধ্যে কী কী আছে এবং কোনগুলি সার্চো কোনগুলি পড়বা। তো আগে হ্যাঁ নোট তৈরি করে নিও যে এই সিলেবাসটি আমি এই টপিকটি পড়ুম, আর এটি আমি পড়তাম না, যেটি পড়তাম এই কোর্স আগে দিয়ে রাখো। কারণ অনেক সময় দেখা যায় পরীক্ষার আগে আবার নতুন নতুন সিলেবাস ধরে, মানে নতুন নতুন কিছু টপিক ধরে, তাহলে কিন্তু তোমার গেম বরবাদ করে দেবো। এইভাবে ইংলিশ যদি পড়ো, এবার ম্যাথে আইসি টেট 1-এর ক্ষেত্রে, এবার টেট 1 যারা দিতেছো ম্যাথ ছাড়া উপায় নাই। এবার ম্যাথ ছাড়া কি তুমি বাইকে 4টা সাবজেক্টের নাম 90 উঠাইতে পারবা? এটা মুখের কথা না, 90 উঠানটা কিন্তু দেশের মধ্যে
অনেকটাই টাফ, মানে আমি সত্য কথা, তোমরা ডিমোটিভেট করতেছি না, 90 উঠানোটা কিন্তু খুবই টাফ। তো ওই কারণেই কইতাছি, ম্যাথের মধ্যে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও তাহলে তোমার ম্যাথ পোর্শনটা স্ট্রং থাকবে, কিন্তু আমি আর্টস স্টুডেন্ট আসলাম, তো ম্যাথ স্ট্রং আসছিল না একটা সময়। তো এই কারণে কি করছিলাম, ম্যাথের ক্ষেত্রে আমি আগের থেকে ছাঁটাই করে নিয়েছিলাম। আমি 2015 থেকে 22 পর্যন্ত আমি প্রত্যেকটা এক্সামের কোশ্চেনগুলো দেখছিলাম, ম্যাথের কি লেভেলের কোশ্চেন হয়। তখন আমি কোশ্চেনগুলো আমি দেখেই আমি আগে বুঝে আরে ভাই, আমার কাছে যেন 20-এর উপরে আমার যাওয়াটাই একটা স্বপ্ন। তো বাবারে আমি 20 যে উঠামু, এবার কোন কোন কোশ্চেন দিয়ে আমি করতে পারবো। তো আমি প্রিভিয়াস এর কোশ্চেন আমি ভালোভাবে দেখছিলাম যে কোন, যেমন জিওমেট্রি আমি ছেড়ে দিচ্ছি আগের থেকে, যে জিওমেট্রি যদি আয়ে আমি টোটালি টাচ করতাম না গিয়া, মানে কোশ্চেনগুলো আনসার করুম কিন্তু একটা জেনারেল আইডিয়া দিয়ে আনসার করুম, সূত্র লাগাই আমি পারতাম না এক্সামে লেগে জিওমেট্রি। তো এই কারণে আমি জিওমেট্রি আগে দিয়ে ছেড়ে দিছি ম্যাথের ক্ষেত্রে। তো এই কারণে আমার ছাপ আরো কমে গেছে গা। এবার যেগুলো আমি দেখছি যে প্রিভিয়াস এর কোশ্চেন দেখে মনে হচ্ছে যে হয় আমি পারুম, তো আমি ইডি লিগে আমি প্রিপারেশন নিছিলাম যে হয় এই ম্যাথের ক্ষেত্রে 15 থেকে 20-এর মধ্যে থাকলে আমার এনাফ। কারণ ম্যাথের নাম্বারটা আমি কিন্তু সিডিপিতে সময় দিলাইছি, আর ম্যাথের নাম্বারটা কিন্তু বেঙ্গলিতে সময় দিছি, ম্যাথেরটা আমি ইবিএস ও সময় দিলাইছি, মানে এই নাম্বারটা কিন্তু আমি ওই 3টা সাবজেক্ট আমি কভার করলাম, আমার উপরে উদ্র বিশ্বাস আসলো। তো আমি ম্যাথে অটোমেটিক এখানে মনে করো 15-20-এর টার্গেট রেখা জিওমেট্রিতে আমি যেই সময়টা দিলাম না, ওইটা আমি নিয়ে ইবিএসে দিছি। তো এইভাবে ম্যাথের পার্টটা আমি করছিলাম। তো আগে কিছু যারা মনে আর্টস স্ট্রিমে আসো তারা টার্গেটটা 15 থেকে 20 রেখো, আর সবটি ম্যাথ সলভ করতে যায় না। কারণ সলভ করতে ম্যাথের মধ্যে এরকম কোশ্চেন দিব, ইডি তোমারে মানে পাজল করণের লেগে কোশ্চেনগুলো দিব। তো এডি আগে থেকে কোশ্চেন দেখে তোমরা ছাড়া ধরনের টেকনিকটা শিখো যে কোন কোশ্চেনটা সলভ করবে আর কোনটা সলভ করতে না এক্সাম হলে। তো এইভাবে আর ম্যাথের পেডাগোগিটা খুব ইজি হয়, এটা নিয়ে কোনো এরকম টেনশনের কিছু নাই। এবার ইবিএস আয়ো, ইবিএস হচ্ছে আমার সবচেয়ে খুব স্ট্রং সাবজেক্ট, এবং এটা স্ট্যাটিস্টিক জিকে টাইপ কোশ্চেন। জিকে টাইপ কোশ্চেন বলতে কি, এটার মধ্যে কোনো ধরনের সিটিভি বা ইয়ে এরকম কোনো কিছু না, শুধু ইবিএস এর ক্ষেত্রে শুধু মুখস্থের ব্যাপার। তুমি কত ইনফরমেশন কালেক্ট করতেছো, কত নলেজ গেইন করতেছো। কারণ ইবিএস এর যে কোশ্চেনগুলো আইছে আমি এগুলো দেখছি, মনে করো আমি কি করছিলাম, দেখছিলাম যে 30 নাম্বার যে কিভাবে ইবিএস থেকে মানে কোন কোন জায়গা থেকে নাম্বারটা ডিভাইড হয়েছে। আমি দেখছিলাম যে এটার মধ্যে 2 থেকে 3 নাম্বার আয় পরে তোমার বিভিন্ন দিবস, মনে করো জল দিবস কবে, পরিবেশ দিবস কবে, এরকম জায়গা থেকে কোশ্চেন হয়। তো আমি কি করছিলাম, যত ইয়ার আছে মানে যত দিবস আছে ওই দিবসগুলো আমি একটা নোট করে লাইছিলাম, যে এই জল দিবস এত তারিখ হয়েছিল, তারপর মনে করো যে পরিবেশ দিবস 17 তারিখ হয়েছিল, অর্থাৎ মনে করো যে ভোপাল গ্যাস দুর্ঘটনা এত তারিখ হয়েছিল। এই ডিএম করে প্রত্যেকটা একটা খাতা রেডি করে লাইছিলাম যে এই দিবস থেকে যদি কোশ্চেন আয় যেন আমার বাদ না যায়। তো এইভাবে আমি ইবিএসটা প্ল্যান করছিলাম। এরপরে ইবিএস এর ক্ষেত্রে আমি একটু থিওরি পড়ানোর চেষ্টা করছিলাম, মনে করো জলের সম্পর্কে আমি একটু জানছিলাম, বায়ুর সম্পর্কে একটু জানছিলাম, এরকম ভাবে একটু একটু থিওরি টাচ করে রাখছিলাম। কারণ একটা সময় ইবিএস খুব ইজি দিত, ওখানে ইবিএস এর স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই করে লেছে। কারণ ইবিএস এর মধ্যে কিছু কিছু সায়েন্সের কোশ্চেনও এখন দিয়া দেয়, আর একটা সময় সেরকম সায়েন্সের কোশ্চেন দিলেও খুব ইজি জায়গাতে মানে একদম ইজি লেভেল দিত। এখন এটা মডারেট থেকে হাই লেভেল করে লাগছে সায়েন্সের যে পোর্শন থেকে আয়। তো ইবিএস তোমার হিউজ পরিমাণে পড়তে হবে, এটা এক ধরনের জিকে টাইপ কোশ্চেন আয় করতে পারো। কারণ এবার টাইম মেনটেনটা করতে গেলে তোমার কি করতে হবে, এবার টেট ওয়ানটা যদি আমি সামারাইজ করি, টেট ওয়ানের যে 5টা সাবজেক্টে যদি আমি সামারাইজ করি, এভাবেই করতে হইব। কারণ সিডিপিতে তোমার স্ট্রং থাকতে হইব, বেঙ্গলিতে তোমার স্ট্রং থাকতে হইব, ইবিএস এ 3টা সাবজেক্ট তোমার হিউজ স্ট্রং থাকতে হইব যদি টেট কোয়ালিফাই করতে চাও টেট ওয়ান। কারণ 3টা সাবজেক্টের টার্গেট তোমার 20-এর অ্যাবাভ থাকতে হইব। 20 অ্যাবাভ যদি 3টা সাবজেক্টে না রাখো, বাকি সাবজেক্ট দিয়ে তুমি কাভার করতে পারতা না 90। তো এই 3টা সাবজেক্ট যেন তেন ভাবে যে কোনো জায়গাতে কোশ্চেন আই যেন তুমি 25-এর কাছাকাছি যেন থাকতে পারো 3টা সাবজেক্টে। আর ওইদিকে কিন্তু ম্যাথ কিন্তু তোমার একটা উইক আছে, যদি উইক থাকে তাহলে তোমার ম্যাথের মার্কটা কিন্তু দেখো ইবিএস এ নিয়ে কাভার করতে হবে বা ইংলিশে কাভার করতে হবে। মানে তুমি ম্যাথ ছাড়া দিছো মানে তা না, ম্যাথের মার্কটা কিন্তু অন্য একটা সাবজেক্টে কাভার করে তোমার ওইদিকে 90-র কোটাটা ফিল আপ করতে হবে। এইভাবে যদি এই ওয়েতে যদি পড়ো, আশা করি 100 দিনের মধ্যে তোমরা সিলেবাসও কভার করতে পারবা, এবং কোশ্চেনের যে প্র্যাকটিসটা অনেক বেশি পরিমাণে করতে পারবা। আর কোশ্চেন প্র্যাকটিস করণের অভ্যাস রাখো, কারণ অনেকে দেখছি থিওরি এত পরিমাণে পড়ে রাখছে, এত তো বই পড়ে লেছে, এত নলেজ লয়ে লেছে, সেগুলি সামারাইজ করতে পারে না। তো ওই কারণে তোমরা এইভাবে মানে যতটুকু পড়ছো রিভাইজ করো কিন্তু, কারণ এত পরিমাণে অনেকে পড়ে রিভাইজ করার সময় পায় না। আর এত নলেজ লইলে একটা সময় মনে হয় যে কিতাব পড়লাম এতদিন, কারণ পড়ছে সঠিকই কিন্তু সেইগুলা লিমিটে পড়ছে না আর কি, মানে এত পরিমাণে স্টাডি করেছে, এত নোট কালেক্ট করেছে, এত মেটেরিয়ালস লয়ে লেছে, এত বই সামনে টাল করে লেছে, যেগুলা একটা সময় পড়ার পরে মনে হয়েছে যে সামারাইজ দিতে পারতেছে না, মানে তার গন্ডিটা কোনটা সে মানে হারাই লেছে। তো এই কারণে কিছু যাই কিছু পড়তেছো সবসময় একটা খাতা নোট রাখো যে আমি যদি মনে করো বেঙ্গলি আমি সাহিত্যগুলো মনে করো আমি এই বইয়ের থেকে পড়ছিলাম, এই কবিটি পড়ছিলাম এই সাহিত্য মানে এই বইটার থেকে। এবার মনে করো ইবিএস যদি পড়ো, ইবি একটা ছোট করে নোট করে রেখো এই বিএসটা আমি এই জায়গা থেকে পড়ছিলাম। বা সিটিপি আমি এই ভিডিওগুলো দেখছিলাম, মনে করো এই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখছিলাম, মনে করো একটা প্লে লিস্ট বানাই লিবা, এখান থেকে আমি পড়ছিলাম থিওরিগুলো এই বইটা থেকে আমি পড়ছিলাম। মানে লিমিটেড করো যত পারো তুমি, মানে তোমার নোটসটা একটু লিমিটেড রাখো। কারণ যত তুমি তোমার স্টাডিটা যত ব্রড করে লাগবা তুমি কনফিউশনে পড়ে যাবো, যত লিমিটেড রাখবা তত তোমার ডাইরেকশনটা
ক্লিয়ার থাকবো, রোডটা একদম ক্লিয়ার থাকবো। এইভাবে টেট 1 100 দিনের মধ্যে ইজিলিতে ক্লিয়ার করে যাবো, কোনো ব্যাপারই না। যদি সিস্টেমেটিক্যালি পড়ো, শুধু পড়লেই হইতো না, এনাকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে, কিন্তু আসলে তুমি সিস্টেমেটিক্যালি 5 থেকে 6 ঘন্টা পড়ো তাহলে এনাফ। কারণ 100 দিনের ব্যাপার তো তোমার মিনিমাম 5 ঘন্টা পড়তে হইব, নাহলে উপায় নেই। কারণ এখন যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড রেগুলার 100 দিন মানে রেগুলার 5 ঘন্টা ছাড়া তোমার উপায়ই থাকতো না। কারণ তোমার চ্যাপ্টারগুলো তো সাবজেক্টগুলো বা সিলেবাসগুলো তো কভার করতে হবে না, যে তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা করে সিলেবাস কভার করলে ইম্পসিবল তো। কারণ এখন যে কোশ্চেনগুলো দেয় খুব ডিপলি কোশ্চেন দেয়, মানে অনেক গভীরে গিয়ে কোশ্চেনগুলো দেয়, মানে উপর উপর পড়া যে তুমি কোশ্চেন সলভ করতে পারো এরকম না। কিন্তু এখানে কোশ্চেনের লেভেলগুলা মানে খুব হাই করে, এবং খুব মানে প্রত্যেকটা থিওরি খুব ডিটেলস তোমার জানা থাকতে হবে। এবং থিওরি জানলে শুধু হতো না, সেই থিওরির থেকে বিভিন্ন কোশ্চেন তোমার সলভ করতে হবে, যে এই থিওরির থেকে কত ধরনের কোশ্চেন হইতে পারে। কারণ আলটিমেটলি তোমার এক্সাম হলে গিয়ে তোমার কোশ্চেনই সলভ করতে হবে না। তো কোশ্চেন সলভ করা যদি প্র্যাকটিস না থাকে, বা কীরকম কোশ্চেন হইতে পারে, বা কোশ্চেনগুলো কীরকম ধরনের তৈরি হয় এই মানে ওর থিওরির থেকে, সেই ব্যাপারগুলো তো অবশ্যই জানতে হইব। আর টেট 1টা কোয়ালিফাই করতে গেলে এই প্রসেস করে তোমরা চলো। আর আমি আরেকদিন মানে পরীক্ষা যখন একদম খুব আগ মুহূর্তে আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু ভিডিও করে দেবো, সেটা তোমার পিডিএফ এর মাধ্যমে করুন। কারণ কি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাই সবচেয়ে মেইন, যে তুমি এক্সাম হলে গিয়ে সেই 2.5 ঘন্টা 3 ঘন্টা সময়টা কীভাবে কাটাইবা, ওইটা হচ্ছে সবচেয়ে মেইন ব্যাপার। সে এই ব্যাপারটা আমি একটা বোর্ডের মধ্যে করে দেখাবো, যে কোন সাবজেক্টটা কখন সলভ করবা, এবং তোমার কোন সাবজেক্টে কতটা সময় দিবা, ওএমআর শিটটা কত সময়ের মধ্যে ফিল আপ করতে হইব। মানে টোটালি 2.5 ঘন্টা। আমি এরকম স্টুডেন্ট দেখছি মানে এত পড়াশোনা করে যায়, সব কোশ্চেনে মোটামুটি তার 100 থেকে 110 পনের ক্যাপাসিটি আসছিল, কিন্তু সে টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না। এক্সাম হলে গিয়া মানে সে নার্ভাস হয়ে গেছে, সে কিন্তু নলেজ আছে ইউজ পরিমাণে, কিন্তু সে ইমপ্লিমেন্টই করতে পারছে না, কারণ এক্সামের প্রেশারটি নিতে পারছে না। সে টাইম ম্যানেজমেন্ট কি বুঝছে না, কারণ সিডিপি তুই সে 30 থেকে 35 মিনিটে এক সাবজেক্টে দিলাইছে, তো বাকি সাবজেক্ট সে কীভাবে করবো। তো টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে মেইন ফ্যাক্টর। ওই কারণে হচ্ছে হিউজ পরিমাণে কোশ্চেন সলভ করে রাখো, কারণ টেট এক্সামে যে কোশ্চেনগুলো আয়ে এখন কিন্তু লেন্দি কোশ্চেন দেয়। এখন সি টেট লেভেলে কিছুটা নিতেছে, কারণ লজিক্যাল বেস মানে কনসেপ্ট বেস কোশ্চেন, মানে কনসেপচুয়াল মানে কোশ্চেনগুলো আয়ে, মানে স্ট্যাটিস্টিক যে জিকে টাইপ এইসব কোশ্চেন কিন্তু একটা সময় আইতো, যে পিএজের মানে বা থনটাই কিসের উপরে টেস্ট করছিল, বা তাদের টেস্টের মানে কি থিওরি, এইসব একটা সময় আইতো, কিন্তু এখন এইসব আয় না। কোনো সব কনসেপচুয়াল বেস কোশ্চেন আয় তোমার, মানে যে অপশনগুলো দেয় প্রত্যেকটা অপশনের থেকে তোমার 4 কারেক্ট অপশনই কারেক্ট থাকে, কিন্তু সুইটেবল আনসার তোমার খুঁজে বাই করবে। এর মানে কি তোমার থিওরিটা কতটা ডিটেল জানা থাকতে হবে, এবং তোমার যে কনসেপ্টটা কত একদম ক্লিয়ার থাকতে হবে, তাহলে তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারবে। কোশ্চেন প্র্যাকটিস থাকলেই তুমি এক্সাম হলে গিয়ে কোশ্চেন সলভ করতে পারবা। এইভাবে যদি পড়ো, আশা করি 100 দিন মানে অনেকটাই সময়, কিন্তু মিনিমাম রোজ দিন 4 থেকে 5 ঘন্টা পড়ো। এবং অনেকেই কিন্তু অনেক কাজে ব্যস্ত আছো, অনেক কাজে অনেকে যুক্ত আছো, তারপরেও কিছু করার নাই, এক্সাম তো ক্লিয়ার করতে হবে। এবং এটাও কিন্তু যে সেই যে আগামী যে 100 বা 110 দিন সময়টা আছে, সেই সময়টা মানে এত ভালোভাবে তোমরা সময়টা কাটাও, বা সময়টা পড়াশোনাতে দেও, যেন এক্সাম ক্লিয়ার করার মানে এক্সাম শেষ হলে যেন আর কোনো ধরনের টেনশন না থাকে। একবার একটু মানে ইনভেস্ট করে দেখো না কি হয়, একবার এই সময় ইনভেস্ট করে দেখো। যদি এক্সাম ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু টেনশন মুক্ত। এক্সাম আছে ক্লিয়ার করেছো, 1 বছর হোক 2 বছর পরে হোক, কিন্তু জব কিন্তু শিওর পাইবা, কিন্তু আগে এক্সামটা তো কোয়ালিফাই করতে হবে। তো সেইভাবে তোমরা প্রিপারেশনটা করো। দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। আর আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই শেয়ার করো, এবং আমার ইউটিউব চ্যানেল টিডি স্যার ইউটিউব চ্যানেল, ওইখানে সম্পূর্ণ সবগুলো ভিডিও থাকে, ওইখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারবা। দেখা হইব নেক্সট ভিডিওতে।